সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল ইসলাম। আপনারা ইতিমধ্যেই জানেন আগামী 9 সেপ্টেম্বর অর্থাৎ আর মাত্র 3 দিন পরই অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে উৎসব মুখর পরিবেশ এবং এই উৎসবের ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। কারণ আগামী নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনের আগে এই নির্বাচনটিকে অনেকেই দেখছেন ট্রায়াল হিসেবে, কারণ অন্তর্বর্তী সরকারের অধীনে এটি হচ্ছে প্রথম নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু ডাকসু নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদের মন জয় করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং ভোটারদেরকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যারা অতিথি হিসেবে যুক্ত রয়েছেন তাদেরকে শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন সিয়াম ফেরদৌস ইমন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। তারপরে রয়েছেন মনসুরুল হক শান্ত, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী, ইসলামী ছাত্র আন্দোলন। তারপরে রয়েছেন মোহাম্মদ মাজেদুর রহমান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক, স্বতন্ত্র। আমার বাম পাশে রয়েছেন সাজ্জাদ হোসেন খান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী, ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তারপরে রয়েছেন মোহাম্মদ আরাফত ইমরান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী, স্বতন্ত্র। এবং আমার সর্ববামে রয়েছেন মোহাম্মদ এহসানুল ইসলাম এহসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রার্থী, জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। আমি শুরুতেই যেতে চাই সিয়াম ফেরদৌস ইমন আপনার কাছে। আমরা লক্ষ্য করেছি যে 2025-26 অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট, সেই বাজেটটি মোট বাজেট হচ্ছে 1035 কোটি 45 লাখ টাকা এবং সেই বাজেট থেকে গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 21 কোটি 57 লাখ টাকা। আমরা যদি শতাংশ হিসেবে ধরি মাত্র 2.08%। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত একটি বিশ্ববিদ্যালয়, আমরা জানি যে বিশ্ববিদ্যালয় নতুন ধরনের জ্ঞান সৃষ্টি করে, নতুন ধরনের তত্ত্ব সামনে নিয়ে আসে এবং একটি রাষ্ট্রকে, একটি জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নতুন নতুন গবেষণা করে থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতেই বরাদ্দ কম। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে আসলে আমি কিভাবে দেখছি বলতে কি, আসলে এটাই আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের চিত্র। এই একটা স্ট্যাটিস্টিক্স দেখে আমরা বুঝতে পারি যেখানে একটা বিশ্ববিদ্যালয়ের 100% থেকে মাত্র 2.08% গবেষণা খাতে আমাদের নির্ধারণ করা হয়। নাথান কমিশনের আমাদের প্রস্তাব অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছিল জ্ঞান চর্চা। আমরা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? গবেষণা করব, সমস্যাগুলো আমরা সমাধান করব, নতুন নতুন জ্ঞান এখানে উৎপাদন হবে। সেই জায়গা থেকে 2% মানে সবচাইতে অবহেলিত, সবচাইতে দরিদ্র, সবচাইতে নিপীড়িত, মানে দেখেও না দেখার মতো যে অবস্থা, এই রকমের এই 2.08% বাজেট, এটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রকে আসলে রিপ্রেজেন্ট করে। সেই জায়গা থেকে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সবসময় বাংলাদেশের জন্য বিভিন্নভাবে ব্যবহৃত করেছি। রাজনৈতিক একটা কুরুক্ষেত্র হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করেছি, কিন্তু একটা শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের যেই প্রধান কাজ ছিল দেশের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সমাধান করা, সেখানে আমরা 2% বাজেট দিয়ে কিভাবে আমরা আশা করবো এখানে সমস্যা সমাধান হবে। এই 2% বাজেটের জন্য আমাদের ল্যাব থাকে না, আমাদের কেউ থিসিস স্টুডেন্ট যদি কাজ করতে যায় তাকে 4-5টা জায়গায় দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়। আমরা বলি আমাদের দেশ থেকে মেধা পাচার হয়ে যাচ্ছে, আমাদের ছেলেগুলো কেন যেন বিসিএস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কেন হবে না? যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট নেই, যেখানে আমাদের ল্যাবগুলো আধুনিকায়ন কোনো যন্ত্র নেই, যেখানে এই 2% বাজেটের মধ্যে সঠিক স্বচ্ছতা এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা হয় না, সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা কখনোই গবেষণা বা জ্ঞান চর্চা, নতুন জ্ঞান উৎপাদন, সমস্যা সলভ করা এবং আমাদের যে দেশের সেরা শিক্ষার্থীগুলো একটা বিশাল এডমিশন জার্নির মধ্য থেকে এই বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তাদের জ্ঞানের দিকে অন্য কোনো আমাদের কোনো কিছু থাকে না, শুধুমাত্র শিক্ষার্থীদেরকে আমাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, বিভিন্নভাবে তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া হয়। তো আমার মনে হয় এই ডাকসুর মাধ্যমে আমরা যেই আসি না কেন, এই গবেষণা এবং প্রকাশনা সম্পাদক পদে আমরা যে 9 জন প্রার্থী লড়াই করছি, তাদের সবারই সর্বপ্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই 2% গবেষণা বাজেটকে উন্নীত করে আমাদের দক্ষিণ এশিয়ার যে সমসাময়িক বাজেট রয়েছে 6 থেকে 8% অথবা বৈশ্বিক যে
বাজেট রয়েছে 10 থেকে 20%, অর্থাৎ সমগ্র বাজেটের 1/5 এবং আমি যদি এই পদে যদি হচ্ছে বিজয়ী হতে পারি, আমি নিজে যেহেতু থিসিস স্টুডেন্ট, আমি নিজে একটা এক্সপেরিমেন্ট রান করার জন্য 4টা ডিপার্টমেন্টে ঘুরে তারপর হচ্ছে কাজ করি। আমি সর্বোচ্চ চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ের আমাদের যে 2% বাজেটকে এটাকে 1/5 সম্পূর্ণ বাজেটের 1/5 করে মিনিমাম আমাদের হচ্ছে 10 থেকে 20% বাজেটের দিকে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ শ্যাম। আমি একটু সাজ্জাদ আপনার কাছে শুনতে চাই, আমরা তো বাস্তবতাটা বুঝলাম, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনি যদি নির্বাচিত হন আপনার ভূমিকাটা কি হবে? প্রথমেই রবিউল আউয়াল মাস চলছে, আজকে 12ই রবিউল আউয়াল। আমি নবীজির উপর দুরূদ পড়ে আমার বক্তব্য শেষ করছি। প্রথমে একটি ইন্টারেস্টিং বিষয় নোট করা প্রয়োজন যে আমরা বাজেট কমের কথা বলছি, খুবই সত্য বাজেট কম, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে এই যে কম বাজেট, এই বাজেট শিক্ষার্থীরা পাচ্ছে না, এই বাজেট অধিকাংশ সময় পাচ্ছে শিক্ষকরা। এবং কোন শিক্ষকরা? বারবার বলতে আমরা বাধ্য হচ্ছি, ক্ষমতাশীল রাজনৈতিক দলের সাথে জড়িত শিক্ষকরা এই বাজেট পাচ্ছে। এবং যে ধরনের গবেষণা হওয়া প্রয়োজন আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে এই একবিংশ শতকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় অনেক সুনাম ছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তারপর থেকে গবেষণায়। কিন্তু বিগত 20-30 বছরে এমন ধরনের গবেষণা হয়েছে যে গবেষণার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, যে গবেষণার সাথে রাষ্ট্রের সমস্যা সমাধানের কোনো সম্পর্ক নাই, বরং হয়েছে কিছু রাজনৈতিক প্রকল্প বাস্তবায়ন করার জন্য। আমি বারবার বলি যে বঙ্গবন্ধু প্রকল্পের নামে গবেষণা খাতে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রথম কাজ হচ্ছে গবেষণা বাড়ানোর সাথে সাথে, গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর সাথে সাথে প্রথম কাজ হচ্ছে এই বরাদ্দ শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা। কারণ শিক্ষার্থীরা যদি এই প্রণোদনা না পায় তাহলে তারা গবেষণা ক্ষেত্রে আগ্রহী হবে না। সুতরাং বাজেট বাড়ানোর সাথে সাথে আমি বলতে চাই যে বাজেটটা বাড়ানো হবে তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এর অর্ধেক আমি নিশ্চিত করতে চাই আমি যদি বিজয়ী হই। ধন্যবাদ সাজ্জাদ। আমি একটু এহসান আপনার কাছে শুনতে চাই, আপনি তো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার যে মান সে তা নিয়েও প্রশ্ন ওঠে এবং গবেষণার যে বরাদ্দ তা নিয়েও প্রশ্ন ওঠে। এমন অবস্থায় বিজ্ঞান নিয়ে কিন্তু আমাদের যে পরিমাণ গবেষণা হওয়া দরকার ছিল সেটি হচ্ছে না। আপনি যদি নির্বাচিত হতে পারেন, বিজ্ঞান গবেষণা খাতটাকে কিভাবে এগিয়ে নিতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আসলে হচ্ছে বিজ্ঞান বিষয়ক যে সম্পাদকীয় পোস্ট রয়েছে, এই সম্পাদকীয় পোস্টের মাধ্যমে শুধু হইতেছে বিজ্ঞান নয়, প্রযুক্তি এবং গবেষণার মধ্যেও উন্নতকরণ করার অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের গবেষণা ক্ষেত্রে প্রণোদনা না আসা একটা বড় প্রবলেম। এছাড়াও আমরা দেখতে পারি যে আমাদের স্টুডেন্টরা খুবই কষ্টের ব্যাপার যে একটা জার্নালের অ্যাক্সেস পায় না। আমরা যখন গবেষণা করতে যাব, বেসিক বিষয় হইতেছে আমরা একটা পেপার পড়বো, পেপারের পরে আমরা যখন হইতেছে একটা গবেষণা কোনো জার্নালে পাবলিশ করতে যাব, সেই পাবলিশ করার যে প্রচুর অর্থ দরকার এইটা আমাদের ইউনিভার্সিটি এনশিওর করতে পারে না, তাদের সামান্য পরিমাণ গবেষণার জন্য প্রণোদনা দিতে পারে না। তাহলে আমাদের স্টুডেন্টরা কিভাবে গবেষণায় উন্নতকরণ করবে? এছাড়াও আমাদের একটি কেন্দ্রীয় ল্যাবের দরকার, যেই ল্যাবের কথা আমরা বহুদিন ধরে বলে আসতেছি, কিন্তু আমাদের এই কেন্দ্রীয় ল্যাব এখন পর্যন্ত ইউনিভার্সিটির মধ্যে হয় না। শুধু এই কেন্দ্রীয় ল্যাব দিলে হবে না, আমাদের ইউনিভার্সিটির মধ্যে যারা উচ্চ শিক্ষার জন্য যেতে চায় তাদের জন্য একটি সেমিনার করতে হবে, তাদেরকে কিভাবে গাইডেন্স দেওয়া যায় সেই বিষয়ে কথা বলতে হবে। তো এই গেল হচ্ছে আমাদের উচ্চশিক্ষার বিষয়। আমাদের উচ্চশিক্ষার জন্য যদি কেউ বিদেশে চলেই যায়, আমাদের ইউনিভার্সিটির জন্য কিন্তু উপকার হবে না। আমাদের ইউনিভার্সিটির জন্য তখনই উপকার হবে আমরা যখন গবেষণার জন্য স্টুডেন্টদের বরাদ্দ দিব এবং তাদেরকে গবেষণা মেন্টালিটিতে নিয়ে আসতে পারবো। এই জন্য আমাদের দরকার, বিশেষ করে হলগুলোতে আমাদের যে স্টুডেন্ট পলিটিক্সের নামে একটা রেশানল এতদিন ধরে চলে আসতেছে, আমি মনে করি এইটাকে আগে প্রশমিত করতে হবে। এইটার জন্য আমাদের ইউনিভার্সিটির যে সিস্টেমে অনলাইন করা পসিবল সেগুলোকে আগে এনশিওর করতে হবে। এই জন্য আমি মনে করি আমাদের হল সিস্টেমকে সম্পূর্ণভাবে একটি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসা, একটা স্টুডেন্টের স্ট্যাটাস ওইখানে সম্পূর্ণভাবে তুলে ধরা, যা রেজাল্ট হয়ে যাচ্ছে তাকে সাথে সাথেই ভ্যাকেন্ট করে দিয়ে, তার সিট ভ্যাকেন্ট করে দিয়ে তাকে হল থেকে ছেড়ে দিতে বলা, এবং আমাদের রেজিস্টার বিল্ডিং সহ আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টির মধ্যে আমি মনে করি সম্পূর্ণভাবে অনলাইন সিস্টেম করা গেলে স্টুডেন্টের যেমন ভোগান্তি কম হবে, স্টুডেন্ট আরও বেশি পড়াশোনা নির্ভর এবং মনোযোগী হতে পারবে। ধন্যবাদ থ্যাংক ইউ। আমি একটু মন্ত্রলোক শান্ত আপনার কাছে জানতে চাই, আপনি তো ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। তা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী প্রথম বর্ষ থেকেই তারা
বিসিএস এবং সরকারি চাকরি কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছে এবং একাডেমিক পড়াশোনার থেকেও বেশি প্রায়োরিটি দিচ্ছে বিসিএসকে। তো এমন বাস্তবতায় আপনি যদি ক্যারিয়ার উন্নয়নের এই পদে নির্বাচিত হন, নতুন নতুন ভালো মানের গবেষক তৈরি করার জন্য আপনার ভূমিকাটা কি হবে? জি, ধন্যবাদ নিউজ 24-কে কনসিস্টেন্টলি চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করে যাওয়ার জন্য, অ্যান্ড অলসো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আচ্ছা, আপনি যে গবেষণার যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, আমি এখানে জাস্ট একটু অ্যাড করে তারপর আপনার প্রশ্ন উত্তরটা দিচ্ছি। দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গবেষণার যে পার্সেন্টেজ আপনি বললেন 2.08%, আমি একটা হিসাব করে দেখেছি এভারেজে আমাদের স্টুডেন্টদের মাথা পিছু 450 টাকা টু সাম এক্সটেন্ট এরকম করে বাজেট বরাদ্দ থাকে 1 মাসের জন্য, যেখানে আমাদের অন এভারেজ একজন স্টুডেন্টের একদিনের টিউশন ইনকামই অ্যারাউন্ড 500 টাকার মতো। আমরা জানি মানি ইজ দ্য বিগেস্ট হাইজিন ফ্যাক্টর। এই মনিটারি বেনিফিট যদি না থাকে, এর অনুপস্থিতিতে মানুষের মোটিভেশনই কাজ করে না কাজ করার, লেট অ্যালোন অন্য কিছু। সো আমি যদি নির্বাচিত হই তাহলে যে কাজগুলো করব, এটা বলার আগে আরেকটা পয়েন্ট অ্যাড করি যে আমি যেহেতু বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টের। আমার ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের মধ্যে প্রায় 9টা ডিপার্টমেন্ট রয়েছে। 9টা ডিপার্টমেন্টের সবগুলো স্টুডেন্টেরই বাধ্যতামূলকভাবে ইন্টার্নশিপ, তারপরে থিসিস পেপার এবং এগুলো করতে হয়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের বিজনেস ফ্যাকাল্টির 50 বছর পেরেলেও এখানে একটা ডাটা সেন্টার এখন পর্যন্ত নেই। আমরা যে থিসিস পেপার বা টার্ম পেপার করব, এগুলো ডাটা কালেকশন করার জন্য আমাদেরকে সিনিয়রদেরকে নক দিতে হয় কিংবা নিজে ম্যানুয়ালি ইনপুট দিতে হয়। এটা অত্যন্ত টাইম কনজিউমিং অ্যান্ড ইনএফিশিয়েন্ট একটা প্রসেস। সো আমি যদি নির্বাচিত হই তাহলে যেটা করব, আমি নির্বাচিত হলে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সমন্বয় করে যেভাবে রিসার্চের বাজেট যতটা বাড়ানো সম্ভব এটা চেষ্টা করবে করার জন্য, বাড়ানোর জন্য। আর আমাদের বিজনেস ফ্যাকাল্টি সহকারে যে কয়েকটা ফ্যাকাল্টির মধ্যে রিসার্চ সেন্ট্রিক কাজগুলো করতে হয়, যেখানে ডাটা সেন্টারের সহকারে অন্যান্য এই সমস্ত রিসোর্সের যে ইনএফিসিয়েন্সি রয়েছে সেটা ফিল আপ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। শান্ত আপনাকে ধন্যবাদ। আমি মাজেদুর রহমান আপনার কাছে শুনতে চাই, আপনি যদি নির্বাচিত হন তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা খাত নিয়ে নানা ধরনের নেতিবাচক অবস্থা রয়েছে, এই অবস্থা থেকে উত্তরণে আপনার মূল 3টি পরিকল্পনা শুনতে চাই। আচ্ছা, এইখানে আসলে সবাই বাজেটের কথা বলতেছে। আমি মনে করি যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা একদম স্কুল লেভেল থেকে এটা আসলে পুরোটাই মুখস্থ নির্ভর। আমি যেহেতু গণিত নিয়ে কাজ করি, তো এই জায়গাটা থেকে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, সব জায়গায় গিয়ে আমি একটা জিনিস দেখেছি যে আমাদের টেন্ডেন্সি একটাই মুখস্থ করা। তো রিসার্চ ওরিয়েন্টেড হওয়ার জন্য আমাদের একটা মেন্টালিটি বিল্ড আপ হওয়া দরকার। সো সেই জায়গাটা তৈরি হচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বাজেট হয় 2.08% এই বছর সর্বোচ্চ, এই বাজেটের মানে বেশিরভাগ অংশই হচ্ছে খরচ হয় না, উদ্ধৃত থেকে যায়। তাহলে থেকে যাচ্ছে কেন? শিক্ষকরা কি আসলে গবেষণা করতে চায় এমন স্টুডেন্ট পাচ্ছে না কেন? আমার কাছে মনে হয় এই প্রবলেমটা আগে সলভ করা দরকার। সো এই প্রবলেম সলভ করার জন্য আমার প্রথম উদ্যোগ হবে বিভাগ ভিত্তিক প্রত্যেকটা বিভাগে রিসার্চ হাব তৈরি করা। রিসার্চ হাবের মধ্যে কারা থাকবে? ওই বিভাগের যে প্রফেসর যারা গবেষণা করে তারা, এবং ওই বিভাগের যারা প্রাক্তন শিক্ষার্থী যারা দেশের বাইরে দেশের বিভিন্ন জায়গায় গবেষণা করছে, তাদেরকে যুক্ত করে একটা প্যানেল তৈরি করা। তাদের মাধ্যমে ফার্স্ট ইয়ার থেকেই আমাদের শিক্ষার্থীদেরকে রিসার্চের প্রতি আগ্রহী করে তোলার জন্য তাদেরকে মেন্টরিং করা, এবং তারা যারা রিসার্চ করতে চায়, যারা এইদিকে আসতে চায়, তারা যাতে প্রপার গাইডলাইন পায় এটা নিশ্চিত করে। এটা আমার প্রথম কাজ হবে। দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে যে একটা ওপেন অ্যাক্সেস ডিজিটালি ডিসপোজারি তৈরি করা। এটার মাধ্যমে কি হবে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কাজ হচ্ছে না এমন না, কাজ হচ্ছে, কিন্তু সেগুলো আমরা কোথাও পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা জার্নাল আছে যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ব্যবহার করে তাদের পদোন্নতির জন্য। তারা বস্তা পচা গবেষণাপত্র, একটা গবেষণাপত্র আমি যখন গবেষণা করতে গেছি, আমি যখন ঘাটাঘাটি করতে গেছি, তখন আমার ফিল্ডের যারা রিসার্চার কাজ করেন তাদের কাজ দেখতে গেছি, দেখেছি তারা বেশিরভাগই কপি করে সেটা আমাদের জার্নালে প্রকাশ করে সেটা দিয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে। সো এইটা বন্ধ করার জন্য একটা বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করা, যাদের কাজই হবে এটা এনশিওর করা যে এই জিনিসগুলো যাতে না হয়, এই চৌর্যবৃত্তি এই কাজগুলো যাতে না হয়। তৃতীয়ত যে কাজটা আমি করতে চাই সেটা হচ্ছে, মাজেদ আমি আপনার কাছে পরে আমার সময় খুবই কম, আমি একটু আরাফাত আপনার কাছে শুনতে চাই, আপনি যদি নির্বাচিত হন প্রথম 3 মাসে কোন কাজটি সবার আগে করবেন? আচ্ছা, আমি প্রথমে একটু এখানে যে ভাইয়েরা যে কথাগুলো বললো তার একটু কমেন্ট করি। যে সিয়াম ভাই বললেন যে আমাদের এখানে বাজেট নাই বা বাজেট কম আসে 2.08%, কিন্তু কথা হচ্ছে যে যেই বাজেটটাও আসে সেই বাজেটটাও কিন্তু প্রপারলি ইউটিলাইজ হয় না। কেন হয় না? এর প্রধান সমস্যাটা আমাদের দেখতে হবে। আমাদের এখানে যে শিক্ষকেরা আছেন, শিক্ষকেরা
সাদা দল, নীল দল, গোলাপি দল ইত্যাদি নানান দলে বিভক্ত থাকেন। তারা সেই বাজেট যতটুকুই আসে যৎসামান্য সেটাই তারা লুটপাট করে নেন। তো আমি যদি এখানে গবেষণার বাজেট বৃদ্ধি করি তাহলে আসলে গবেষণার মান উন্নয়ন হবে না, জাস্ট লুটপাটের পরিমাণটা বাড়বে। তো এখানে আমার প্রপারলি সমাধান যদি করতে হয় তাহলে এই যে শিক্ষকদের মধ্যে যে দলীয়করণ, শিক্ষার্থীদের মধ্যে যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, সেটা যদি আমি বন্ধ করতে না পারি তাহলে এখানে গবেষণা সংস্কৃতি গড়ে উঠবে না। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সেই শিক্ষা ব্যবস্থা আমাদের জাতীয় অগ্রগতির জন্য কাজ করে না। গণমানুষের যে উন্নয়ন, অগ্রগতি, সেটার জন্য এখানে গবেষণা হয় না। এখানে যা গবেষণা হয় তাই হলো সাম্রাজ্যবাদী শক্তির সেবা করার জন্য। এখানে যে ধরনের গবেষণা হয় সেগুলো সবই হলো কোয়ান্টিটেটিভ রিসার্চ, কিন্তু গবেষণা মানে হলো নতুন জ্ঞান সৃষ্টি করা, যেটার জন্য দরকার কোয়ালিটেটিভ রিসার্চ। যেই সংস্কৃতি আমাদের এখানে গড়ে ওঠে নাই, গড়ে ওঠা সম্ভব না, কারণ আমরা যেই কাঠামোর মধ্যে অবস্থান করতেছি সেই কাঠামো এটাকে পারমিটই করে না। তো এটা যদি আমি ভেঙে ফেলতে না পারি, এই যে একটা কলোনিয়াল স্ট্রাকচার, এটা যদি আমি ব্রেক করতে না পারি তাহলে গবেষণার সংস্কৃতি গড়ে উঠবে না। এই বিষয়ে আমাদের ভিশন কি? আমাদের এখানে কোনো ভিশন আমরা এখনো কারো কাছ থেকে দেখি নাই। এখানে একমাত্র সমাধান হলো একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, যেখানে আমি একটু শেষ করি। আরাফাত, আমি আপনার কাছে পরে শুনবো, একটু বিজ্ঞান বিরোধীতে যেতে হচ্ছে, আমি পরে শুনবো আপনার। জি, আপনি বলেন, 20 সেকেন্ড। এই জন্য সমাধানটা হলো একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় মানে হলো যেখানে শিক্ষকদের, শিক্ষার্থীদের এই ধরনের দলীয়করণ, দলীয় রাজনীতি থাকবে না, ক্ষমতাটা থাকবে শিক্ষার্থীদের হাতে। এইটাই। ধন্যবাদ আরাফাত। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে। আমরা এখন যুক্ত হতে চাই মনসুর হক শান্ত আপনার কাছে। নির্বাচন তো আর মাত্র 3 দিন বাকি আছে, এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিবেশ আপনি কেমন দেখছেন, এবং ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা আছে কিনা, বা ভোটের পরিবেশ কোনো ধরনের ব্যত্যয় হতে পারে, এই ধরনের আশঙ্কা আছে কিনা? জি, এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিবেশ মোটামুটি সন্তোষজনক, যদিও বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। অনেকেই নির্বাচনী আচরণবিধি বহির্ভূত কাজকর্ম করেছে। এর জন্য আমরা নির্বাচনী যে রিটার্নিং অফিসার তিনার কাছে লিখিত প্লাস হলো মৌখিকভাবে ওনার কাছে আমরা অভিযোগ করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও মতো ওনার কাছ থেকে কোনো শক্ত পদক্ষেপ আমরা নিতে দেখিনি। যেমন ছাত্রদলের যে তানমির হামিম বাড়ি ভাই, উনি যেদিন প্রথম ফর্ম উঠানো ছিলেন ওই দিনই উনি মিছিল দিয়ে তারপর ওদিকে ওনার সমর্থকদেরকে নিয়ে তারপর মিছিল উঠে ফর্ম উঠাতে গিয়েছিল, যেখানে স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি 2 নম্বর দ্বারা বলা আছে 5 জনের বেশি সমর্থক নিয়ে এবং মিছিল ব্যতীত যেতে হবে। এছাড়াও আমরা দেখেছি যে আমাদের নির্বাচনী আচরণবিধির মধ্যে স্পষ্ট ভাষায় বলা আছে যে কোনো ধরনের কালারফুল প্রচার হ্যান্ডবিল বা কোনো কিছু প্রচার করা যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই কালারফুল হ্যান্ডবিলগুলো প্রচার করেছে। এখন এটা নিয়ে রিটার্নিং অফিসারের কাছে বিচার দেওয়ার পরেও ওনার কাছ থেকে আমরা কোনো আশাজনক তেমন উত্তর পাইনি। সো নির্বাচন নিয়ে যে আশঙ্কা যদি করি তাহলে অতটা আশঙ্কা নাই, বাট ওনার যে এই দুর্বল যে একটা পজিশন, এটা নিয়ে আমরা কিছুটা সংক্ষুব্ধ। সামগ্রিক পরিবেশটা কেমন আছে? সামগ্রিক পরিবেশটা এখন পর্যন্ত ভালো আছে। এবং আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এইবারে ডাকসুটা একটা ঐতিহাসিক ডাকসু হবে। এখানে প্রত্যেকটা প্রার্থী তার নির্দ্বিধায় কোনো রকম বাধা ব্যতীত প্রচার প্রচারণা চালাতে পারছে, কোনো রকমের বোলিং ট্যাগিং কোনো কিছুই আপাতত অতটা সিগনিফিকেন্টলি হচ্ছে না। ধন্যবাদ শান্ত। আমি সাজ্জাদ আপনার কাছে শুনতে চাই, আগামীকাল তো আপনাদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হবে, এখন পর্যন্ত আপনি ভোটারদের কাছে কতটুকু পৌঁছতে পারলেন, এবং ভোটাররা আসলে কি ধরনের প্রত্যাশা রয়েছে তাদের? ধন্যবাদ। প্রথমতই এই ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা প্রার্থী এবং ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করছি, এবং শিক্ষার্থীরাও হচ্ছে যারা প্রার্থী তাদের কাছে তাদের ইশতেহার জানতে চাচ্ছে, আমরা নির্বাচিত হলে কি কি করব সেটা শুনতে যাচ্ছে। এবং বিশেষ করে আমি এবং আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা গত কিছুদিনে আমরা মেয়েদের হলে হচ্ছে প্রজেকশন মিটিং করছি। এই জায়গায় আমরা খুব বিপুল সাড়া পেয়েছি, এবং আমাদের বোনদের কাছ থেকে আমরা প্রশ্ন শুনছি, অভিযোগ শুনছি, পরামর্শ শুনছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা নারীদের হলে আমি এবং আমার প্যানেল খুব ভালো একটা অংশ আমরা ভোট পাবে আশা করছি। এবং বিশেষ করে আমরা গতদিন প্রজেকশন মিটিং করেছিলাম সুফিয়া কামাল হলে। এই জায়গায় সুফিয়া কামাল হলে বিরাট এক সংখ্যক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা তাদের প্রত্যাশার কথা বলেছে আমাদের প্যানেলের কাছে, তারা কিছু কিছু ব্যাপারে আমাদের অভিযোগ জানিয়েছে, সেটা আমরা শুনেছি। সুতরাং আমি মনে করছি যে নির্বাচন হতে যাচ্ছে খুবই ভালো একটি নির্বাচন হবে। এটা বলার পরেও কিছু আশঙ্কার জায়গা থেকে যায়। আমরা দেখছি যে
আচরণবিধি লঙ্ঘনের কথা আসছে। তার পাশাপাশি নির্বাচন ঘনিয়ে আসার পরে নানা ধরনের, আমরা এটাকে কি বলবো, ওয়ান টাইপ অফ কমেডি দেখতে পাচ্ছি, যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রার্থী তারা এক দল থেকে জিএস এজিএস পদে দাঁড়িয়েছেন, হুট করে সংবাদ সম্মেলন করে নির্বাচনের 2 দিন আগে তারা পদত্যাগ করে যাচ্ছেন। এটা তো নির্বাচনের যে স্পিরিটের সাথে যাচ্ছে না, এবং প্রার্থীদের সাথে ওয়ান কাইন্ড অফ মস্করা করা হচ্ছে। সুতরাং এর পাশাপাশি আমরা প্রশাসনেরও শক্তিশালী ভূমিকা লক্ষ্য করছি না, কারণ আমরা প্রশাসনকে দেখেছি যে আমাদের 26 আমি শেষ করি, 26 তারিখ আমরা দেখেছি যে আমাদের যেই ব্যানার টানানো হয়েছিল সেটাকে ভাঙচুর করা হয়েছে। আমরা যখন প্রশাসনের কাছে জানতে চেয়েছি, প্রশাসনের পক্ষ থেকে আমরা বক্তব্য পেয়েছি যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট হয়ে গিয়েছে। যেই জায়গায় সারা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি থাকে, কিন্তু যেখানে অকারেন্স ঘটে ওই জায়গায় কোনো কারণে ক্যামেরা নষ্ট হয়ে যায়, ফলে কিছু আশঙ্কার জায়গা থেকেই যায়। কিন্তু আমরা মনে করি যদি প্রশাসন শক্তিশালী ভূমিকা পালন করে, আমরা যারা প্রার্থী আছি, রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকে যদি সন্তোষজনক আচরণ আছে, তাহলে মনে হয় আমরা একটি ভালো নির্বাচন পাবো। ধন্যবাদ সাজ্জাদ। যে আপনার প্রশ্ন শুনতে চাই। এই লঙ্ঘনটা আপনারাই শুরু করছেন, আপনারাই প্রথম শিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেল, আপনারা ব্যানার ফেস্টুন দিয়ে, বড় বড় ফেস্টুন দিয়ে হলগুলার গেটে ভরায় ফেলছেন, সেটার ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কি? প্রথমত ভাই, যখন 26 তারিখের আগে যখন আচরণবিধি দেওয়া হয়েছিল, আচরণবিধিটি ভালো করে পড়লে পাবেন যে আমরা যেই ধরনের ব্যাকড্রপ দিয়েছিলাম, ওই আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল কি কি করা যাবে, কিন্তু কি কি করা যাবে না এটা উল্লেখ ছিল না। বরং আমরা ঠিক ওই দিন রাতে দেখেছি যে ছাত্রদল যখন প্রশাসনের কাছে জানালো, তখন ছাত্রদলের সমর্থনে নতুন এক ধরনের ওহী নাজিল হলো, এবং যেটা আচরণবিধিতে ছিল না এমন এক ধরনের ক্লেরিফিকেশন দিয়ে। এবং আমরা দেখেছি যে খাবার দাবার নিয়ে প্রশ্ন আসছে, দেখলাম একটি দলের প্রার্থী যেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করলেন, ওদিন রাতেই এক ধরনের প্রজ্ঞাপন আসলো। ফলে এটা কিছুটা আশঙ্কার জায়গা থেকে যায় যে প্রশাসন কি একপাক্ষিক আচরণ করছে কিনা। ধন্যবাদ সাজ্জাদ। আমি এহসান আপনার কাছে শুনতে চাই, আমরা দেখেছি যে আসলে একজন ভোটার সর্বোচ্চ 12 সেকেন্ড পাবে একটি ভোট প্রয়োগ করার জন্য। এমন বাস্তবতায় ভোটের দিন দীর্ঘ লাইন হবে কিনা, বা দীর্ঘ লাইন থেকে কোনো ধরনের উদ্ভব পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ ভাই। আসলে এই বিষয়ে আমরা সবাই শঙ্কিত। আমাদের দীর্ঘদিন পরে একটি ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, যেটা ইনক্লুসিভ এবং সবার মতের ভিত্তিতে এবং সবার সহযোগিতায় হতে যাচ্ছে। তো এখন পর্যন্ত প্রশাসন এই জায়গাটাতে কি ধরনের কাজ করতেছে আমি ঠিক বুঝতেছি না। এখানে আমাদের বিভিন্ন জায়গায় সেন্টার বসানো হয়েছে, বিশেষ করে আমাদের কার্জন হলে এখন পর্যন্ত 4টি হলকে এখানে ভোট দেওয়ার ব্যবস্থা করানো হয়েছে। 4টি হলের মধ্যে শহীদুল্লাহ হল অন্যতম বড় একটি হল ইউনিভার্সিটির মধ্যে, এছাড়া ফজলুল হক, অমর একুশে এবং সুফিয়া কামাল, সবগুলোই বড় বড় হল এবং প্রচুর ভোটার রয়েছে। তো এতগুলো ভোটারকে একটি সেন্টারের মধ্যে নিয়ে এসে ভোট দেওয়ানো এবং 41টি ভোট এক একটি প্রার্থী দিবে, তো তার জন্য 12 সেকেন্ড সময় আমার মনে হয় না যে সাফিসিয়েন্ট, এবং দীর্ঘ যে লাইনের একটা প্রসেস হতে পারে আমি এটি শঙ্কা করছি। আমাদের ইউনিভার্সিটির সকলেই এই জায়গায় বিভিন্ন মত দিচ্ছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিভিন্নভাবে হতে পারে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেন না হয় এই জন্য আমি মনে করি আমাদের বুথ বাড়ানো উচিত। আমাদের বুথ বাড়ানোর সাথে আমাদের সেন্টারও একটু বাড়ানোর চিন্তা করা উচিত। যদি সেন্টার এবং বুথ বাড়ানো যায় তাহলে আমাদের মনে হয় সকল শিক্ষার্থী খুব আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে। ধন্যবাদ এহসান। আমি আরাফাত আপনার কাছে শুনতে চাই, উদ্বেগের কথা শুনলাম, আশঙ্কার কথাও শুনলাম। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো যে দিকটি আমরা লক্ষ্য করেছি, বড় ধরনের সংঘাত হয়নি বা পাল্টাপাল্টি একদম অন্য যে নির্বাচন, বাংলাদেশের যে সংস্কৃতি একে অপরকে দমন করার যে প্রবণতা, সেটি কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত দেখিনি। এই ধারাটিকে আসলে নির্বাচনের দিন পর্যন্ত থাকবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। অফলাইনে সেরকম বড় কোনো সংঘাত না হলেও আমরা দেখি অনলাইনে আসলে কি চলে। অনলাইনে নির্দিষ্ট গোষ্ঠীর বট বাহিনী যেভাবে নারীদের স্লাট শেমিং করে বা বিরোধী মতকে যেভাবে আক্রমণ করে, এই বিষয়টাও এক ধরনের ভার্চুয়াল সংঘাত, এটাকেও অ্যাড্রেস করা জরুরি। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে শিক্ষার্থী বান্ধব কাজ করছে না। আমরা দেখছি বিভিন্ন সংগঠনের প্যানেল নির্বাচনের শুরুর দিন থেকেই, একদম মনোনয়নপত্র নেওয়ার দিন থেকেই তারা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন, এখনও লঙ্ঘন করছেন, কিন্তু প্রশাসন সেখানে কোনো ভ্রুক্ষেপ করছে না। এর কারণ কি?
এর কারণ হলো প্রশাসন ওই নির্দিষ্ট দলগুলোর জন্যই কাজ করছে। দ্বিতীয়ত, এই দলগুলো আসলে কারা? এগুলো ছাত্রদল হতে পারে, ছাত্র শিবিরও হতে পারে, কারণ প্রশাসনের কর্মতৎপরতা আমরা দেখছি যে তাদের দিকে যায়। আর দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট ব্যাংকের মধ্যে এটা গুরুত্বপূর্ণ ভোট হচ্ছে অনাবাসিক শিক্ষার্থীদের, কিন্তু যেভাবে নির্বাচনের সেটআপ সাজানো হয়েছে, যেভাবে ভোটের বুথ খুবই কম সংখ্যক রাখা হয়েছে এবং নির্বাচনের সময়টাও খুব কম রাখা হয়েছে, এতে বোঝা যাচ্ছে যে প্রশাসন চায় না অনাবাসিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিতে পারে। এখানে আমি একটু আপনার কাছে শুনতে চাই, মাজেদ, প্রশাসন কি আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা? অবশ্যই না। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা কিভাবে পালন করছে? গতকাল আমাদের এখানকার ছাত্র সমর্থিত এহসান ভাই, তার নামে অভিযোগ আসছে গতকাল যে তিনি 120 জন শিক্ষার্থীকে খাওয়াইছেন রাজধানী হোটেলে নিয়ে গিয়ে। এইটা নিউজ হওয়ার পর প্রশাসন কি পদক্ষেপ নিছে আজকে পর্যন্ত? কোনো পদক্ষেপ নিছে নাকি? নাই। এর বাইরে যখনই যে ব্যাপারে অভিযোগ আসে তখনই প্রশাসন ওই একটা দলের পক্ষে, দুইটা দলের পক্ষে তারা হইতেছে স্ট্যান্ড নিয়ে তাদের প্রজ্ঞাপন চেঞ্জ করে। যখন 3 দিন ছুটি হইলো, ওইটা নিয়ে একটা দলের সমস্যা হইলো, 2 দিন হয়ে গেল। আরেকটা দলের সমস্যা হইলো, ওইটা কোনো ছুটিই থাকলো না, শুধু ভোট কেন্দ্রের দিন ভোট দিতে পারবে। এইটা তো প্রশাসনের একদম দ্বিচারিতা একদম শুরু থেকে। এবং প্রশাসনের যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তারা কারা? তারা একটা নির্দিষ্ট দলের শিক্ষক দলের অংশ। তারা কিভাবে আমাদেরকে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে? আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায়ের মাজেদ, আমি আপনার কাছে আবার আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছি আবারও ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আমরা ডাকসু নির্বাচনে কথা বলছিলাম। আমরা এ পর্যায়ে কথা বলতে চাই সিয়াম ফিরদৌস ইমন আপনার সঙ্গে। আমরা তো জানতে পেরেছি যে আপনাদের এই পদে একজন প্রার্থী যিনি দাঁড়িয়েছেন সানজিদা আহমেদ তন্নি, যিনি জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময় তার একটি ছবি ভাইরাল হয়েছিল। তার সম্মানে জাতীয়তাবাদী ছাত্রদল পদ ছেড়ে দিয়েছে এবং ইসলামী ছাত্র আন্দোলনও পদ ছেড়ে দিয়েছে। তা আপনি তো প্রার্থী হয়েছেন, আসলে তার সম্মানে আপনি কেন সরে দাঁড়ালেন না? ধন্যবাদ, খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আসলে ব্যাপারটা হচ্ছে যে কেন সরে দাঁড়ালাম না, এর চেয়ে বড় কোশ্চেন হচ্ছে যে কেন আসলে সরে আসব। আমি যখন হচ্ছে এই ব্যাপারটা দেখতে পেলাম, আমি নিজে হচ্ছে শিক্ষার্থীদের জন্য বিগত 2 বছর ধরে কাজ করছি, শিক্ষার্থীদেরকে বিভিন্ন গবেষণা টুলস শেখানোর জন্য। আমরা প্রায় অনলাইন অফলাইনে 20 থেকে 30টার মতো সেমিনার আয়োজন করেছি, ওয়ার্কশপ আয়োজন করেছি এবং 2000 শিক্ষার্থীকে হাতে কলমে আমরা আর, SPSS, এক্সেল এগুলো হচ্ছে শেখাই। এছাড়াও আমাদের এখানে আরও অনেক মানুষজন আছে যারা আসলে শুধুমাত্র গবেষণায় নিজে কাজ করে না, শিক্ষার্থীদের জন্য ডাকসু ছাড়াও সে আসলে গবেষণায় শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে। সেই জায়গা থেকে যখন আমরা দেখলাম যে আসলে জুলাই আন্দোলনে তো আমরা সবাই ছিলাম, আমরা অনেকে সংগঠক ছিলাম, অনেকে আয়োজক ছিলাম, সবাই একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। সেখানে অবশ্যই তন্নি আপুকে আমি অবশ্যই গিয়ে আমি শ্রদ্ধা করি এবং তার যে কন্ট্রিবিউশন সেটাকে আমি শ্রদ্ধার সাথেই বলতে চাচ্ছি। কিন্তু আসলে জুলাইয়ের একটা ছবি বিক্রি করে আমরা যখন 28 বছর পরে 6 বছর পরে একটা ডাকসু পাই, 6 বছর পরে একটা ডাকসু নির্বাচন হবে এবং সেখানে এবছর প্রথম যেখানে গবেষণা প্রকাশনা সম্পাদক পদটা তৈরি হয়েছে, সেই জায়গায় বিগত 1 বছর আমি তন্নিয়াপুর কোনো শিক্ষার্থীদের জন্য কোনো কাজ আমি খুঁজে পাইনি। তিনি নিজের জন্য গবেষণা করেছেন, নিজের অনেক ভালো প্রোফাইল থাকতেই পারে, আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু আমরা ডাকসুতে এমন কাউকে চাই যে আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। আমাদের তো জুলাইয়ে অনেকে চোখ হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বহন করেছে, অনেকের জীবন চলে গিয়েছে, আমরা হাজারের অধিক শহীদ ভাইদেরকে আসলে হারিয়েছি। তাহলে আমার কোশ্চেনটা ওই জায়গায় যে শুধুমাত্র এই পদে এই ছবির পেছনে একজনকেই কেন? আমরা যে বৈষম্যের পেছনে আন্দোলন করেছি, আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করলাম, এই জায়গায় এসে তো আমরা সেই বৈষম্যটাই দেখলাম। একজনের ছবির পেছনে এত বড় জিনিস জায়গা ফেলে দেওয়া হলো, কিন্তু যে চোখ হারালেন, যে হাত হারালেন, যে শহীদ হলেন, তাদের প্রতি কেন নয়? তো এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আসলে এই ডাকসুটাকে আমরা একটা গণতান্ত্রিক চর্চা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। সামনের বছরগুলোতে যখন আসলে ডাকসু নির্বাচন করা হবে তখন আসলে কিন্তু এভাবে বলে দেওয়া হবে যে ডাকসুর এই পদ তো ছেড়ে দেওয়া হয়, ডাকসুতে আসলে রিলেভেন্ট না। তো আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য যারা এই পদে আগে থেকে কাজ করেছেন তাদেরকে আমরা নেতা হিসেবে চাই, কোনো বিক্রেতা বা ছবি বিক্রেতাকে আমরা চাই না। ধন্যবাদ সিয়াম, আপনার কথা বুঝতে পেরেছি আমি। জি সাজ্জাদ, প্রশ্ন করুন আপনি। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে এই পদে প্রথম ছেড়ে দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং মাজেদ ভাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আছেন। আমার 2টা প্রশ্ন। প্রথমত হচ্ছে, এই ব্যাপারে আপনার ব্যক্তিগত অবস্থান কি? আপনার সংগঠনের অবস্থান আমরা জেনেছি, আপনার সংগঠনের বিরুদ্ধে গিয়ে তাহলে আপনি দাঁড়াচ্ছেন, আর আপনার সংগঠনের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর কারণটা কি? দ্বিতীয়ত,
আর আমরা দেখেছি আপনার সংগঠনের বিরুদ্ধে গিয়ে যারা দাঁড়িয়েছে ইতিপূর্বে, তাহমিদ আল মুদ্দাসিরকে বহিষ্কার করা হয়েছে, এমনকি আপনাদের মাদার পার্টি তথাকথিত এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। পরে আবার আমরা তাহমিদ আল মুদাসসিরকে তো বহিষ্কার করা হয়। আমি শেষ করি প্রশ্নটা। তাহলে আপনি কি আপনার সংগঠনের বাইরে গিয়ে ব্যক্তিগত জায়গা থেকে অবস্থান গ্রহণ করেছেন? সেই জায়গায় আপনার সংগঠনের অবস্থানটা কি? একটু সংক্ষেপে বললে ভালো হবে, আমার সময় খুবই কম। আচ্ছা, এইখানে খুবই স্পষ্ট করে বলতে চাই, আমি 14 তারিখ ভিয়েতনামে যাই ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। তার আগেই আমি এই পদের জন্য মনোনয়ন তুলে জমা দিয়ে গিয়েছি এবং আমি নিশ্চিত মানে মনস্থির করেছি আমি এটাতেই ইলেকশন করব। এইখানে আমার দল এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমি জানতে পেরেছি ফেসবুকের মাধ্যমে, যে তারা এই পদটি ছেড়ে দিচ্ছে। এবং এইটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ডাকসু হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সেই গণতান্ত্রিক রূপান্তরের প্রথম ধাপ। সেই ধাপে একটা অগণতান্ত্রিক চর্চাকে আমি কোনো মতেই সমর্থন করি না, এবং সমর্থন করি না বলেই আমি এই পদে প্রার্থিতা করছি স্বতন্ত্র থেকে। এবং এই জায়গায় আমার অবস্থান খুবই স্পষ্ট। শুধুমাত্র আমরা মনে করি যে গবেষণায় যারাই দাঁড়াচ্ছে, ডাকসুতে যারা ইলেকশন করছে সবাই যোগ্য, শিক্ষার্থীরা অধিকতর যোগ্য প্রার্থীকে বেছে নেবে। সো এই সুযোগটা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করার যে চেষ্টা করা হয়েছে, সেটা 6টা প্যানেল করছে। তাদের 6টা প্যানেলকে আমি সমালোচনা করি, এবং তাদের এই উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর হিস্ট্রিতে একটা বাজে প্রেসিডেন্স হিসেবে থেকে যাবে বলে আমার বিশ্বাস ইতিহাসে। ধন্যবাদ মাজাদ, আমি বুঝতে পেরেছি আপনাকে। আমি একটু এহসান আপনার কাছে শুনতে চাই। এখানে বেশ কয়েকটি কথা এসেছে যে আসলে সবাই গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে চায়, কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর মধ্যেই কিন্তু এই চর্চাটি নেই। এবং আমরা দেখেছি যে স্বাধীনতার পর মাত্র 8বার এই নির্বাচন হয়েছে, এবং বিগত 35 বছরের মধ্যে মাত্র একবার হয়েছে, সেটি 2019 সালে। এই চর্চাটি আপনি আগামী দিনে যদি নির্বাচিত হন অব্যাহত রাখার জন্য আপনার ভূমিকা কি হবে? আচ্ছা, জাতীয়তাবাদী ছাত্রদল এবার ডাকসুটাকে আমাদের সবার জন্য ইনক্লুসিভভাবে করার চেষ্টা করেছে। এবং ডাকসুতে হচ্ছে ছাত্রদল শুধু হইতেছে ছাত্রদলের প্যানেল ঘোষণা করেছে এরকম না, তারা কিন্তু হচ্ছে সবাইকে নিয়ে এই ডাকসুটা করার জন্য চেষ্টা করেছে। এর বাইরে আমরা আমাদের ইশতেহারে, প্রত্যেকটি ইশতেহারে আমরা খুব সুন্দর করে বলে দিয়েছি আমাদের একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুটি ইনক্লুসিভ করতে হবে। ইনক্লুড করার মাধ্যমে প্রত্যেক বছর একটি নিয়মতান্ত্রিক সময়ের মধ্যে আমাদের ডাকসু অবশ্যই হতে হবে। এর বাইরে মাজেদ আমার ছোট ভাই, সে হচ্ছে আমার নামে একটু অভিযোগ করেছে। তো এটা আসলে হচ্ছে আমি মনে করি যে আমার ক্লিয়ার করা উচিত। আমি একটি হোটেলে গিয়েছি সেদিন খেতে, আমার ছোট ভাই তারা কিছু জন এসেছিল, তো আমাকে হচ্ছে ইনভাইট করেছিল, আমি গিয়ে তাদের সাথে দেখা করে চলে এসেছি। এটা কিভাবে একটি হচ্ছে ভাই আমি এখানে বলি ভাই, আমি হচ্ছে অভিযোগ আমি করে নাই, অভিযোগটা হচ্ছে আমি নিউজের মাধ্যমে তুলে ধরেছেন। এবং সেইখানে ভাই যেটা স্পষ্ট করে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে আপনি বাচ্চারা খাচ্ছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেপেলেরা, আপনি সেখানে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন। এটা কিভাবে আচরণবিধির লঙ্ঘন হয় না? আপনি একটা ছবির মাধ্যমে আপনি যদি বলেন যে আমি ছবিতে সবার খোঁজ খবর নিতেছি, আমি ছবিতে দাঁড়িয়ে একজনকে কথা বললাম বা হইতেছে আমি ছবিতে দাঁড়িয়ে কারোর সাথে দেখা করতে গেলাম, এইটা যদি আমার নিয়ম ভাই আমরাও দেখা করতে যাই, হলে যাই, রুমে যাই, রাজধানী হোটেলে যাই না আমরা ভাই? হোটেলে যান, কেন যান না? আপনি হোটেলে যান না? আমাদের টাকা নাই ভাই, আপনাদের আছে। হোটেলে আপনারা নাজিরা বাজার দখল করে নিছেন। নাজিরা বাজার কে দখল করে নিয়েছে এটা সবাই জানে। যাই হোক, আমরা ব্লেমিং এর রাজনীতি যেতে চাই না। আমি একটু শুনবো। আমার একটু জাস্ট লাস্ট একটা পয়েন্ট, আমার ছোট ভাই মাজেদের বিষয়ে আমি একটি বলতে চাই যে সে ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল। সে কি ছাত্রলীগের পোস্ট থেকে 16 তারিখ পদত্যাগ করেছে? 16 জুলাই। আমি অফিশিয়ালি কোন স্টেট 16 জুলাই যদি থাকে প্লিজ আপনি দেখাবেন। 16 জুলাই আমার ফেসবুকে গেলেই দেখতে পারবেন। আচ্ছা, সেটা আপনি হতে এবং 14 জুলাই যে মিছিলটা গেছিল, আমরা এই বিতর্কগুলো পরে শুনবো। আমি আপনার কাছে শুনতে চাই, আপনারা যদি নির্বাচিত হন, ছাত্রদল যদি নির্বাচিত হয়, ডাকসু প্রতি বছর হবে কিনা? এক কথা, ছাত্রদলের ইশতেহারে একদম ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে, ছাত্রদল যদি এই ডাকসুতে নির্বাচিত হয় এবং যদি নাও হয়, ডাকসু প্রতি বছর এই বিশ্ববিদ্যালয় হবে, অবশ্যই হবে। ধন্যবাদ আপনাকে। সাজ্জাদ, ছাত্র শিবির যদি বিজয়ী হয় প্রতি বছর কি নির্বাচন হবে? 30 দফা ইশতেহার দিয়েছি, তার প্রথম ইশতেহারই হচ্ছে প্রত্যেক বছর ডাকসু হতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন, আপনাদের অবস্থান কি হবে? আমাদের অবস্থান একদম স্পষ্ট, ডাকসু প্রত্যেক বছর হতে হবে। কারণ ডাকসু হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার একমাত্র মাধ্যম। তো আমরা চাই ডাকসু যেন প্রত্যেক বছর হয়
এটা আমার এবং আমাদের প্যানেলের এবং আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত। সিয়াম, আপনার ভূমিকা কি হবে? আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সবাই আসলে শুধুমাত্র হচ্ছে আপনার আশা দেখাচ্ছে, আমরা চাই কিন্তু আমরা কিন্তু শুরু থেকে বলেছি আমাদের যে 73-এর অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ থেকে পরিবর্তন করে আমাদের ডাকসুর যে হচ্ছে আমাদের যে ডাকসুর যে সংবিধান রয়েছে সেই জায়গায় যে ডাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেই জায়গায় আমরা পরিবর্তন চাই। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমরা শুধুমাত্র শিক্ষার্থীদেরকে এরকমের বড় বড় আশা দেখাই না, আমরা মেকানিজমও দেখিয়েছি যে ডাকসুর যে গঠনতন্ত্র সেইখানে পরিবর্তন করে ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করতে হবে। আপনারা পরে শুনবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে আমি বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আমরা আপনাদেরকে নিয়ে হাজির হব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।